বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার ৭ মার্চ, ২২ ফাল্গুন এবং ফার্সি ১৭ এসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৪৪০ কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে, আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM ৯৯.৫ মেগাহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের এই অনুষ্ঠান ইরান সেট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট।
এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে দুটি প্রতিবেদন। আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে তালেবান গোষ্ঠীর নেতিবাচক অবস্থান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে আগামী 30 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সার্বিক প্রস্তুতি কতটুকু তা জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভুল করলে তেল আবিব ও হাইফা গুঁড়িয়ে দেওয়া হবে, ইসরায়েলি বাগাড়ম্বরের প্রতিক্রিয়ায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। মর্টারের সাহায্যে ফিলিস্তিনি নৌকায় আগ্রাসী ইসরায়েলি নৌবাহিনীর হামলা, শহীদ হলেন 3 নিরীহ ফিলিস্তিনি। বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক 7 মার্চ পালিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা। এবং পশ্চিমবঙ্গে জনসভায় ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, রাজ্যে পরিবর্তন আসবে, সর্বত্র উন্নয়ন ঘটানো হবে। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলার জন্য তেল আবিব তার পরিকল্পনা হালনাগাদ করছে বলে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ যে বাগাড়ম্বর করেছেন তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, দখলদার ইসরায়েলের শাসক গোষ্ঠীর সামান্যতম ভুল করলে তেল আবিব এবং হাইফা শহর গুঁড়িয়ে দেওয়া হবে। জেনারেল হাতামি আজ ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, মাঝে মধ্যে তারা এমন কিছু কথা বলে যা করা তাদের জন্য কঠিন, এবং এসব হুমকির মাধ্যমে এটা স্পষ্ট যে তারা চরম হতাশাগ্রস্ত। ইরানের সামরিক বাহিনীর সর্বাধিনায়কের আদেশ অত্যন্ত সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি জানান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ একটি বার্তার জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মাসে রুশ প্রেসিডেন্টের কাছে পাঠানো বার্তায় সর্বোচ্চ নেতা ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত ও শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। রুশ প্রেসিডেন্টের জবাবি বার্তা পৌঁছে দেন তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান জাগারিয়ান। গতকাল রুশ বার্তা গ্রহণ করেন ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড আলী আকবর বেলায়েতি। ফেব্রুয়ারি মাসে ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গলিবফ 3 দিনের সফরে মস্কো যান। ওই সময় তিনি চিঠি আকারে সর্বোচ্চ নেতার বার্তা নিয়ে যান এবং রুশ সংসদের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভিক্টোরিবোসের কাছে তা হস্তান্তর করেন। সে সময় বাকের গালিবফ জানিয়েছিলেন যে সর্বোচ্চ নেতা ইরান ও রাশিয়ার মধ্যে শক্তিশালী এবং কৌশলগত সম্পর্কের উপর জোর দিয়েছেন। প্রতিবেশী ইরাকে বিদেশি যে কোনো হস্তক্ষেপের বিরোধিতা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি। তিনি বলেছেন, ইরাকের নিরাপত্তা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও সংহতি ইরানের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গতকাল ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি। এ সময় তিনি আরো বলেন, ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার চরম বিরোধী ইরান। এ ধরনের হস্তক্ষেপের কারণে ইরাক এবং পুরো মধ্যপ্রাচ্যের চিত্র আজ ভিন্ন। প্রেসিডেন্ট রুহানি সুস্পষ্ট করে বলেন, ইরান মনে করে ইরাক সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সেনাদের উপস্থিতি এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণ। প্রকৃতপক্ষে আমেরিকা সবসময় এমন ধ্বংসাত্মক ভূমিকা পালন করেছে। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান মনে করে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে গত বছরের জানুয়ারি মাসে যে বিল পাশ হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়ে ইরাকের শান্তি এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে।
মর্টারের সাহায্যে 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ সকালে দক্ষিণ গাজার পানিসীমায় ফিলিস্তিনিদের মাছ ধরার একটি ট্রলারে মর্টার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর ফলে 3 ফিলিস্তিনি জেলে শাহাদাত বরণ করেন। খান ইউনুস এলাকার পানিসীমায় মাছ ধরার সময় তারা হামলার শিকার হন। এর আগেও বহুবার গাজার নিরীহ জেলেদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। এ ধরনের হামলায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি জেলে হতাহত হয়েছেন। গত গ্রীষ্ম থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। দীর্ঘ 14 বছরের কঠোর অবরোধের কারণে এমনিতেই গাজার মানুষ অর্থনৈতিক সংকটে রয়েছেন। সেখানকার অনেক পরিবার বংশানুক্রমে মাছ ধরার উপর নির্ভরশীল। সাগরে মাছ শিকার ও তা বিক্রি করেই তারা জীবন নির্বাহ করে থাকেন। দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদেরকে যে কোনোভাবেই নিশ্চিহ্ন করার যে চেষ্টা চালিয়ে আসছে, জেলেদের হত্যাও তারই অংশ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে আজ ঐতিহাসিক 7 মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও ঐতিহাসিক ভাষণ নিয়ে আলোচনা করেছেন। আজ এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং মন্ত্রী পরিষদের সদস্য, দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিনটি উপলক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। 50 বছর আগে 1971 সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 7 মার্চের ভাষণই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা। ধানমন্ডির 32 নম্বর থেকেই দেশ পরিচালিত হতো। এদিকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস না প্রচার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন প্রজন্মের মাঝে দলীয় ধারণা চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত শুনুন সহকর্মী আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 7 মার্চের ভাষণ ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা। ধানমন্ডির 32 নম্বর থেকেই দেশ পরিচালিত হতো। বাবা যেভাবে নির্দেশ দিতেন সেভাবেই দেশ চলত। দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ধানমন্ডির 32 নম্বরে। আজ বিকেলে গণভবন থেকে 7 মার্চ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু সব ধরনের নির্দেশনা দিয়েছেন। যে ভাষণ সারা দেশের মানুষকে জাগ্রত করতে পেরেছিল, সেই ভাষণ একসময় বাংলাদেশে নিষিদ্ধ ছিল। আজ সেই ভাষণ জাতিসংঘের সেরা ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাষণ বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে। এটি আজ বিশ্ব ঐতিহ্যের দলিল। এদিকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রচার না করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন প্রজন্মের মাঝে দলীয় ধারণা চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে এবং সুপরিকল্পিতভাবে প্রকৃত ইতিহাস থেকে বিচ্যুত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ। সত্যকে চেপে রেখে দলীয় ভাবনা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। দায়িত্বশীল দল হিসেবে বিএনপি প্রকৃত ইতিহাস তুলে ধরার প্রয়োজন উপলব্ধি করেছে। আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে 7 মার্চ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলায় এবার আসল পরিবর্তন হবে, রাজ্যের সর্বত্রই উন্নয়ন হবে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে তিনি আজ কলকাতার ব্রিগেড ময়দানে দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলায় এবার আসল পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে তিনি আজ রোববার কলকাতার ব্রিগেড ময়দানে দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই মন্তব্য করেন। ब्रिगेड ग्राउंड से आपको इस আসল परिवर्तन का विश्वास दिलाने आया। विश्वास बंगाल के विकास। প্রধানমন্ত্রী বলেন, আজ আসল পরিবর্তনের জন্য সবাই এসেছেন। কাউকে কাজের জন্য বাইরে যেতে হবে না, সর্বত্রই উন্নয়নে নজর দেওয়া হবে, অনুপ্রবেশকারীদের রোকা হবে, তোষণের রাজনীতি বন্ধ করা হবে। তিনি বলেন, আসল পরিবর্তন মানে এমন বাংলা যেখানে মানুষকে পালাতে হবে না। আসল পরিবর্তন মানে এমন বাংলা যেখানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়, বেশি বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, এখন দিদি বলছেন খেলা হবে। আমি জিজ্ঞেস করতে চাই, কোন খেলাটা আপনি বাকি রেখেছেন? দুর্নীতি, সিন্ডিকেট, এমনকি আমফানের ক্ষতিগ্রস্তদের টাকাও আপনি মেরেছেন। বাংলার মানুষ আজ নিপীড়িত। বাংলার মানুষ চোখের সামনে তার নিজের প্রিয়জনকে খুন হতে দেখেছে, লুট হতে দেখেছে, চিকিৎসার অভাবে মরতে দেখেছে। তাই তারা এবার বলছে আর নয় অন্যায়। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একজন প্রধানমন্ত্রী এত মিথ্যা কথা বলেন ভাবাই যায় না। এরকম কথা বলে আসলে তিনি নিজের পদের অমর্যাদা করছেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেছেন, আপনি বাংলায় আজকে নির্বাচনী প্রচার করতে এসেছেন। প্রচার করার আগে জবাব দিন, কেন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 900 টাকার মতো হয়েছে। এই জবাব আপনাকে দিতে হবে। তিনি আজ শিলিগুড়িতে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেন, আগে বলুন ডিজেলের দাম কেন বেড়েছে, জবাব দিন। পেট্রোলের দাম কেন বেড়েছে, জবাব দিন। গ্যাসের দাম দৈনিক কেন বেড়েছে, জবাব দিন। বাংলার সরকার বিনা পয়সায় চাল দেয়, কিন্তু 900 টাকার গ্যাস কিনে তা ফোটাতে হয়। নরেন্দ্র মোদী, আপনার দাম কত টাকা? বড় বড় ভাষণ দেন, এসে কেবল বলেন বাংলায় পরিবর্তন হবে। আরে বাংলায় পরিবর্তন হবে না। বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। পরিবর্তন দিল্লিতে হবে। আপনাকে চলে যেতে হবে। আগামীতে 5টা রাজ্যে নির্বাচন আছে, সবকটাতেই বিজেপি হারবে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। মিয়ানমারে ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে আজও সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। আজ আবার রাজপথে নেমেছেন লাখ লাখ মানুষ। গত 1 ফেব্রুয়ারি বেসামরিক সরকারকে উৎখাত করে অং সান সুচি সহ তাঁর দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করার পর থেকে মিয়ানমারে অস্থিরতা, বিশৃঙ্খলা বিরাজ করছে। এর মধ্যে জান্তা বিরোধী বিক্ষোভে বিভিন্ন শহরে মারা গেছেন 55 জন। নিয়মিতভাবে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে প্রশাসনিক কার্যক্রম এবং ব্যবসা বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা। বিক্ষোভের ডাক দেওয়া গোষ্ঠী দ্য জেনারেল স্ট্রাইক কমিটি অব ন্যাশনালিটিজ বলেছেন, ইয়াঙ্গুন, মান্দালায় ও মানেওয়া শহরে আজ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শহরের বাসিন্দারা জানান, বিক্ষোভকে সামনে রেখে আজ ভোররাতে ইয়াঙ্গুনের বিভিন্ন এলাকায় সেনা ও পুলিশ সদস্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছেন। এ সময় গুলির ঘটনাও ঘটেছে। ইয়েমেনের 5 বোমারু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। ইয়েমেনে চলমান আগ্রাসনে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি আজ সকালে বলেছেন, গত 24 ঘণ্টায় তারা ইয়েমেনের সেনাবাহিনীর 5টি বোমারু ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ইয়েমেনিরা সৌদি আরবে আঘাত হানতে এসব ড্রোন পাঠিয়েছিল বলে তারা জানিয়েছে। কয়েকটি সূত্র জানিয়েছে, সৌদি শহর জেদ্দার আকাশে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে শোনা গেছে। সৌদি আরবের নির্মম হামলার প্রতিশোধ হিসেবে মাঝে মধ্যেই সৌদি আরবের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের সেনাবাহিনী। এর আগে গত শুক্রবার সকালেও সৌদি আরব ইয়েমেনের 6টি ড্রোন ভূপাতিত করার দাবি করে। বৃহস্পতিবার ইয়েমেনের সেনাবাহিনী আনসারুল্লাহ আন্দোলন দাবি করেছে, তারা সৌদি আরবের কিং খালিদ ঘাঁটিতে সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছে তালেবান। তাদের এই নেতিবাচক অবস্থান প্রমাণ করে মার্কিন শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। বিস্তারিত শুনুন নাসির মোহাম্মদের পরিবেশনায়। কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র আফগানিস্তানের সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা নাকচ করে দিয়েছে। মোহাম্মদ নাইম বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তির চেয়ে বরং শান্তি আলোচনা ত্বরান্বিত করাই শ্রেয়, কেননা বিগত 40 বছরে অন্তর্বর্তী সরকারগুলো দেশের সমস্যার সমাধান করেনি, বরং সমস্যা আরো বাড়িয়েছে। নাইম এক টুইট বার্তায় আরো জানিয়েছে, তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারোদার এবং আব্দুল হাকিম হাক্কানি জালমাই খলিলজাদ এবং নেটো কমান্ডার স্কট মিলারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষ কাতার সমঝোতার প্রতিশ্রুতিগুলো মেনে চলা এবং পরিপূর্ণ বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করেন। গত 1 বছরেরও বেশি সময় ধরে জালমাই খলিলজাদ অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে পরিকল্পনা পেশ করে এলেও ব্যাপক বিরোধিতার মুখে পড়ে ওই প্রস্তাব। বিরোধীরা বলছেন, এই প্রস্তাব সংবিধান বিরোধী। ক্ষমতা হস্তান্তরের উপায় হল জনগণের রায়। যারা আশরাফ গনির প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই অন্তর্বর্তী সরকার গঠন করতে চায়, তারা ছাড়া সাধারণ জনগণ, দল ও গোষ্ঠী সহ আফগানিস্তানের বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই পরিকল্পনার বিরোধী। তালেবানের অবস্থান থেকে বোঝা যায়, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তে তাদের ইসলামী হুকুমাতের কাঠামোয় ক্ষমতায় যেতে চায়। এর আগেও বহুবার তালেবানের পদস্থ নেতারা আফগানিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাকচ করে দিয়েছে। তার মানে দাঁড়ায়, তালেবানরা সরকার পদ্ধতিতে জনগণের ভূমিকাকে অস্বীকার করতে চায়। তাদের এই অবস্থান গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশনি সংকেত বলে মনে করে উদ্বিগ্ন হয়ে পড়েছে আফগানিস্তানের জনগণ। অপরদিকে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মার্কিন পরিকল্পনার ব্যর্থতা প্রমাণিত হয়েছে। আফগান সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই সেদেশের সকল তালেবান বন্দীকে মুক্তি দেওয়ার ব্যাপারে আশরাফ গনির উপর চাপ দেওয়ার বিষয়টিও মার্কিন সরকারের ভ্রান্ত পরিকল্পনা ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেই সঙ্গে এই চাপ প্রয়োগের ঘটনা ছিল আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার অযাচিত হস্তক্ষেপ। এই পরিস্থিতিতে মনে হয়, আফগান শান্তি প্রক্রিয়ার বর্তমান অচলাবস্থা নিরসনের একমাত্র উপায় হল তালেবানদের সাথে আলোচনার বিষয়ে সরকারকে শক্তিশালী করা এবং এক্ষেত্রে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করা। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BM। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে 30 মার্চ থেকে খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রস্তুতির বিষয়ে 10 মার্চের মধ্যে তথ্য জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বা মাওসি। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 মার্চ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে প্রস্তুতির বিষয়ে 10 মার্চের মধ্যে তথ্য জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে, 30 মার্চের মধ্যে ব্যবস্থা নিতে পারবে কিনা এবং 29 মার্চের মধ্যে ব্যবস্থা নিতে না পারলে তার কারণগুলো জানাতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুরুতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে দ্বাদশ, মাধ্যমিক পর্যায়ে দশম এবং প্রাথমিকের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন অর্থাৎ সপ্তাহে 6 দিন ক্লাস হবে। এছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে 1 দিন ক্লাস হবে। নবম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। আর প্রাক প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধই থাকছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পর্কে বরিশালের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন রেডিও তেহরানকে বলেন, আমাদের এই 30 মার্চ যেহেতু স্কুল খুলবে, সেই কারণে আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমরা স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন সহ হ্যান্ড স্যানিটাইজার বা স্যানিটাইজার বলতে যা বুঝায় সবকিছু আগে আমরা নিয়ে আসছি। নিয়ে এসে হাত ধোয়ার ব্যবস্থা করছি
আমরা যারা শিক্ষক আছি সবাই টিকা দিয়েছি, আর পরবর্তী নির্দেশনা আসলে শিশুরা টিকা দিবে, যাতে সবাই মাস্ক ব্যবহার করে। সেই কারণে আমরা স্কুলে মাস্কের ব্যবস্থাও করেছি বসাবো। আর আমাদের যেহেতু নির্দেশনা আছে যে আমরা ক্লাস 5-এরটা নিব, তাহলে আমরা এক এক রুমে, আমাদের যেহেতু রুম সব ছোট, সে কারণে আমরা এক এক বেঞ্চে একজন করে বসাবো। সেই হিসেবে আমাদের 10 থেকে 12 জন হবে একটা রুমে। আর আমরা ক্লাস 5 নিব প্রত্যেক দিন, সপ্তাহে 6 দিন। আর বাকি প্রাক যেটা আছে ছোট একদম শিশু যারা ফার্স্ট ক্লাস, তারা এখন আপাতত বন্ধ থাকবে। আর ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত আমরা আপনার এই সপ্তাহে একদিন করে ক্লাস নেব, এই প্রস্তুতি আমরা নিয়েছি। এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, তারা এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রস্তুতির উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজেই প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ভিজিটে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতির পাশাপাশি 10 মার্চের মধ্যেই শিক্ষকদের টিকা গ্রহণ করতে বলা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী স্কুল কলেজ 30 মার্চ খুললেও বিশ্ববিদ্যালয় খুলবে 24 মে থেকে। অবশ্য শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে একসঙ্গে অসংখ্য শিক্ষার্থী থাকায় এখনই হল খুলতে চাচ্ছে না সরকার। 1,30,000 আবাসিক শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেবার পর বিশ্ববিদ্যালয় খুলতে চাচ্ছে সরকার। এখন রয়েছে আসমাউল